এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম। আজ মুক্ত বাংলার যে ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহ, তার পক্ষ থেকে যে শিক্ষাঙ্গন, সেই শিক্ষাঙ্গনে আমরা উপস্থিত হয়েছি। আমরা আজ মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত, মাদ্রাসা শিক্ষার কিছু অন্তরায়, কিছু সমস্যা, কিছু পরামর্শ, উন্নয়ন কীভাবে আরও ঘটবে এবং সাম্প্রতিক গতি প্রকৃতি পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে একটা আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বর্ধমান হাই মাদ্রাসার পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক শেখ জিয়াউর রহমান সাহেব, তাকে আমরা স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। এবং আরেকজন রয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ, মুসলিমাবাদ হাই মাদ্রাসার ইংরেজি ভাষা সাহিত্যের শিক্ষক আসিফ ইকবাল মহাশয়, তাকেও আমরা স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, নমস্কার। তো এই যে আপনাদের মাদ্রাসা, আমি জিয়াউর সাহেবকে প্রথম বলছি যে হাই মাদ্রাসার তো সুবর্ণ জয়ন্তী পার হয়ে গেছে, অবশ্য আশা করি 50 বছর পেরিয়ে গেছে। এবং এই মাদ্রাসার বর্ধমান শহরের মুখে কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যবাহী, এখানে এইচএসও রয়েছে, হ্যাঁ, এবং দীর্ঘদিনের এই মাদ্রাসা, এখান থেকে বিভিন্ন রেজাল্ট ডিস্ট্রিবিউট করা হয়, হ্যাঁ। তো এটা আমরা দেখে আসছি, যেটা মাধ্যমিক স্তরে আলিম হাজির এগুলো সব। তো যাই হোক, বোঝা জেলার 34টা মাদ্রাসার মধ্যে একটি অন্যতম মাদ্রাসা, উল্লেখযোগ্য মাদ্রাসা বর্তমান হাই মাদ্রাসা। তো এখন কিভাবে এর পঠন পাঠন চলছে বলে আপনার মনে হচ্ছে? বর্ধমান হাই মাদ্রাসার পঠন পাঠন মানে খুব ভালোভাবেই সম্পন্ন হচ্ছে। এখানে ধরুন টোটাল প্রায় প্যারা টিচার নিয়ে প্রায় 25 জন টিচার আছে। হ্যাঁ, তার মধ্যে 21 জন পার্মানেন্ট টিচার এবং 4 জন প্যারা টিচার রয়েছেন। এবং এই স্কুলে আমাদের ক্লার্ক এখন নেই, ক্লার্ক অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে গেছেন, যার ফলে ক্লারিক্যাল কিছু কাজগুলো আমাদের টিচারদেরকে করতে হচ্ছে। তো আমরা খুব উৎসাহের সঙ্গে কাজগুলো করি। হ্যাঁ, ফোর্থ গ্রেড স্টাফ রয়েছেন একজন, আর লাইব্রেরিয়ান একজন রয়েছেন। ঠিক আছে, তার মধ্যে মানে মেল ফিমেল সব মিলিয়ে 21 জন টিচার রয়েছেন। আচ্ছা আচ্ছা, এখন হেডমাস্টার রয়েছেন নওশাদ আলী। হ্যাঁ, ওনার এই সামনে রিটায়ারমেন্ট রয়েছেন অক্টোবরে, এবছরই অক্টোবর রিটায়ারমেন্ট রয়েছেন। তো যাই হোক, এখন ইনটেক কত? ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ধরুন 500-র কাছাকাছি। হ্যাঁ, তার মধ্যে আমাদের প্রায় 11-12-এর স্টুডেন্টও রয়েছে, মানে সায়েন্সও রয়েছে, সায়েন্স আর্টস দুটোই আছে। হ্যাঁ, এবং আলামিন মিশন, ওখানেও কিছু মানে স্টুডেন্ট রয়েছে আমাদের, তারা আমাদের স্কুলের হয়ে পরীক্ষা দেয়। তো আপনাদের এই যে হাই মাদ্রাসা, এখানে কি শুধুমাত্র অনেকে একটা হাই মাদ্রাসা সম্পর্কে একটা অভিযোগ, যে আরবি ফার্সি নাকি শিক্ষা দেওয়া হয় আরবি ভাষায়, এবং অন্যান্য ভাষা তেমন কয়েকটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। তো এটা কতটা তাৎপর্যবাহী? না, এটা যারা বলেন আর কি, তারা অনেকটা না জেনে শুনেই বলেন আর কি। মানে আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের যে মানে পড়াশোনা যেভাবে হয়, ঠিক আছে, মাদ্রাসাও ঠিক একইভাবে পড়ানো হয় এখানে। হ্যাঁ, এখানে কম্পালসারি অ্যাডিশনাল হিসেবে আরবি রয়েছে, আর ইসলাম পরিচয় বলে একটা সাবজেক্ট রয়েছে,
বাকি সমস্ত কিছু ধরুন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি যেমন যেমন আছে আর কি, মধ্যশিক্ষা পর্ষদে যেভাবে রয়েছে, হিস্ট্রি সব হ্যাঁ সব সমস্ত রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত সাবজেক্ট আলাদা রয়েছে, নিউট্রিশন, হ্যাঁ মানে সমস্ত রকম সাবজেক্টই রয়েছে, ফিলোসফি, ঠিক আছে, nutrition রয়েছে, হ্যাঁ নিউট্রিশন রয়েছে এইচএসে, ফিলোসফি আছে, তারপর সায়েন্সের সমস্ত রকম সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। তো যারা মানে অনেকেরই এটা ধারণা, মানে মাদ্রাসা সম্পর্কে অনেকের ধারণা কি যে মাদ্রাসা মানে সেখানে শুধুমাত্র আরবি শিক্ষা দেওয়া হয়, হ্যাঁ কখনো এটা নয়, এটাগুলো খারিজি মাদ্রাসাতে করা হয়, কিন্তু আমাদের যেহেতু এগুলো সরকার স্বীকৃত, গভর্নমেন্ট এডেড, একদম সেই জন্য এখানে সমস্ত রকম শিক্ষা দেওয়া হয়, সমস্ত রকম শিক্ষা, এবং এখানে মানে কি মানে মুসলিম, নন মুসলিম মানে সমস্ত ধরনের শিক্ষার্থী যেমন রয়েছে তেমনি টিচারও রয়েছে। এমন অনেক মাদ্রাসা আছে যেখানে নন মুসলিম বেশি, হ্যাঁ ওরগ্রাম ওরগ্রাম আছে, আরও কয়েকটা মাদ্রাসা আছে সেখানে নন মুসলিম ছেলেরাও পড়াশোনা করে, এবং আদিবাসী, হ্যাঁ তাদের সংখ্যা খুব বেশি বেশি। আর আরবিটা কি অ্যাকচুয়ালি তো ভাষা, একটা ভাষা শিক্ষা, মানে ভাষা শিক্ষার ক্ষেত্রে তো কোনো বাধা নেই, কোনো বাধা নেই, যে তাই কোনো না? ভাষায় শিখতে পারে, যে কোনো ভাষায় শিখতে পারে, যেমন বিধিনিষেধ নেই এই ব্যাপারে, কোনো ধর্মেই নেই। না, যেমন আমরা যখন আমার দুর্গাপুরে বাড়ি, তো আমরা যখন 7-8 পড়তাম, আমাদের কিন্তু মানে সংস্কৃত ছিল, আমরা কিন্তু সংস্কৃতটা খুব উৎসাহের সঙ্গে পড়তাম, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে যেমন কয়েকটা ছেলে মেয়ে পড়ে, নন মুসলিম ছেলে মেয়ে পড়ে, তারা কিন্তু আরবি পড়ে, কারণ ভাষাটা শেখার ব্যাপারে তাদের একটা আলাদা ইন্টারেস্ট, কোনো ভাষা শিখতেই পারে মানুষ, তাই না? এবং তারা পড়াশোনাটাও ভালোভাবে করে, হ্যাঁ, যেমন মানে অন্যান্য যেমন মধ্যশিক্ষা পর্ষদে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে যেভাবে করে সেভাবে করে। আমাদের এখানে যেমন মাদ্রাসা বোর্ড থেকে পড়ে অনেক ছেলে ভালো প্রতিষ্ঠিত হয়ে গেছে, একদম। হ্যাঁ। আচ্ছা, এখানে আপনাদের তো অতি সম্প্রতি আমাদের মাধ্যমিক স্তরে যে পরীক্ষা হয় মাধ্যমিক শেষ হলো, তো কীরকম এখানে সিট পড়েছিল? প্রায় 440 জনের মতো স্টুডেন্ট এখানে পরীক্ষা দিয়েছে, এবং সাতটার মতন স্কুল থেকে মানে মাদ্রাসা থেকে এখানে পরীক্ষা দিতে এসেছিল। এদের কীরকম প্রতি বছর ফলাফল কীরকম হয়? ফলাফল খুব ভালো হয়, খুব ভালো হয়, মানে বেশ ভালো থাকে, র্যাঙ্কে থাকে। আচ্ছা আচ্ছা। যেমন আমাদের মাদ্রাসা থেকে দুবার হয়েছিল, 7th হয়েছিল, মাদ্রাসা বোর্ড থেকে 7th হয়েছিল দুবার, খুব ভালো। আর হচ্ছে এখানে তো কোয়েট। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এখানে কিছু ব্যতিক্রমী কিছু অন্যান্য মাদ্রাসার থেকে, হাই মাদ্রাসা থেকে কিছু ব্যতিক্রমী কিছু শিক্ষা ব্যবস্থা রয়েছে। ভোকেশনাল আছে, হ্যাঁ ভোকেশনাল রয়েছে। ভোকেশনাল যেমন ভোকেশনাল বিষয়ে বলি, আমাদের মানে হাই মাদ্রাসার সাথে যুক্ত আছে ভোকেশনাল, মানে হেলথ এডুকেশন উপরে ভোকেশনাল কোর্সটা করানো হয়, এবং ওটা 11-12 মানে মাধ্যমিক পাস করলে তারপর 11-12 পড়ানো হয়। এবং সবথেকে একটা মজার দিক, মানে অনেকেই জানে না হয়তো এই বিষয়টা, আমি বলে দিই সেটা, যে আমাদের এই যে মানে প্রাইমারি যে ট্রেনিং হয় না, প্রাইমারি ট্রেনিং যেটা হয়, তো সেখানে মানে 50টা সিটের মধ্যে 2টো সিট কিন্তু ভোকেশনালের জন্য রিজার্ভ থাকে। এবং আমার বেশ কয়েকটা আমার পরিচিত কয়েকজন, তারা দেখা গেছে ধরুন অনেকে তো এইচএস পাস করার পরে 90% অ্যাবাভ নাম্বার পেয়ে ধরুন বেসিক ট্রেনিংয়ের চান্স পায়, তাই না? বেসিক ট্রেনিং যেটা হয় আর কি, সেখানে চান্স পায়, কিন্তু সেখানে ভোকেশনাল থেকে কিন্তু 2টো সিট কিন্তু রিজার্ভ থাকে। এটা কিন্তু অনেকেই জানে না, কিন্তু আমার পরিচিত 2জন ক্যান্ডিডেট, হ্যাঁ 2জন, এবং তারপরেও অনেকে পেয়েছে, তারা কিন্তু অলরেডি প্রাইমারি ট্রেনিংটা করে পরীক্ষায় বসেছে। খুব ভালো, এটা কিন্তু এই হেলথের ব্যাপারে একটা কোর্স, হ্যাঁ, এবং ভোকেশনাল বৃত্তিমূলক কোর্স যেটা শিক্ষা একটা, হ্যাঁ হেলথ স্বাস্থ্য বিষয়ক, এটা খুবই তাৎপর্যবাহী, এবং সবাই অনেকে এটা জানেও না, এবং এটা অনেক হাই মাদ্রাসাতেই নেই এটা, হ্যাঁ এটা বর্ধমান হাই মাদ্রাসায় খুব একটা ভালো একটা দিগন্তের সূচনা। তো অনেক ছাত্রছাত্রী নিশ্চয়ই উপকৃত হবে, হ্যাঁ বিশেষ করে বর্ধমানের মতো মফস্বল টাউনে, আর যেখানে স্বাস্থ্য পরিষেবা প্রতিক্ষণেই আমাদের দরকার, হ্যাঁ প্রতি মুহূর্তে দরকার। তো এই আপনাদের যে একটা শিক্ষার বিষয়ে জানলাম, খুব ভালো জিনিস, কিন্তু আরেকটা হচ্ছে খেলাধুলা বা কালচারাল অ্যাটমসফিয়ার কীরকম? খেলাধুলার বিষয়ে মানে আমাদের যেমন প্রতি বছর ডিস্ট্রিক্টে খেলা হয়, এখানে ডিস্ট্রিক্ট থেকে তারপর আবার স্টেটে নিয়ে যাওয়া হয় ছেলেমেয়েদের, ছেলেমেয়েদের স্টেটে নিয়ে যাওয়া যায়, সেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে, বিশেষ করে যেগুলো অ্যাথলেটিক্স যে বিষয়গুলো সেগুলো করে আর কি। এছাড়া আমাদের মাঝে মধ্যে ফুটবল টুর্নামেন্টও হয়, বিভিন্ন স্কুলের সাথে টুর্নামেন্ট হয়। আরেকটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যুব সংসদ। মানে যুব সংসদ বলতে গেলে ব্লকে ইউথ পার্লামেন্টে কিন্তু আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে, এর আগেও 2বার করেছে, এবং সেক্ষেত্রে মানে আমি ওদেরকে বেশ ভালো করে ট্রেনিং দিয়ে নিয়ে গিয়েছিলাম। এবং কামনাড়া ব্লকে এর আগে 2বার, মানে একবার ব্লকে 2nd হয়েছিল, একবার 1st হয়েছিল,
বাহ। দুবার কিন্তু ছেলেরা ট্রফি স্কুলগুলোর সাথে জিতে নিয়ে এসছে কম্পিটিশন করে। বর্ধমান হাই মাদ্রাসা হ্যাঁ, বলছি স্কুলগুলোর সাথে কম্পিটিশন স্কুলগুলোর সাথে কম্পিটিশন করে তারা মানে করেছে, জয়লাভ করে নিয়ে এসছে। একটা হাই মাদ্রাসা স্কুল লেভেলে কম্পিট করছে, হ্যাঁ। হ্যাঁ, এবং তাদের নিশ্চয়ই স্কুলগুলো অনেক উন্নত মানের, হ্যাঁ। এবং সেখানে ভালো ফলাফল করা ওদের সঙ্গে, হ্যাঁ। হ্যাঁ, একসঙ্গে থেকে এটা কিন্তু খুব তাৎপর্যবাহী। এটা খুবই ভালো আমাদের। প্রথম দিকে ছেলেরা একটু ভীত সন্ত্রস্ত হয়েছিল, কিন্তু যখন তাদের ট্রেনিং দিয়ে যখন আমরা ওই ইউথ পার্লামেন্টের ওখানে বসালাম, তো তাদের স্পিড দেখে, কথা বলার স্পিড দেখে আমরা নিজেরাই হতবাক যে এত সুন্দরভাবে কি বলতে পারে। বিমুগ্ধ। হ্যাঁ, এবং মাদ্রাসার ছাত্র সেখানে ধরুন ফার্স্ট হচ্ছে, হ্যাঁ, একটা বিশাল বড় গর্বের বিষয় ছিল আমাদের কাছে। হ্যাঁ, আমরা স্কুলে যখন এগোতাম তখন আমরাও যেতাম এগুলো, হ্যাঁ, পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের যে ইউথ পার্লামেন্ট, তখন কলেজে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে যাই, বিভিন্ন জায়গায় হয়, তো খুব খুব ভালো হয় জিনিসটা, খুব দরকার বর্তমান সমাজে রাজনৈতিক প্রেক্ষাপটে। না, আরেকটা ভালো ব্যাপার মানুষ গড়ে তোলার ক্ষেত্রে খুব, হ্যাঁ, খুব দরকার, প্রয়োজন আছে। হ্যাঁ, আর এমনি ধরুন এই যে মাদ্রাসা, হাই মাদ্রাসা, এই হাই মাদ্রাসার আপনাদের এখন কি যে ধরনের পড়াশোনা হচ্ছে, হ্যাঁ, পঠন পাঠন হচ্ছে, এবং সাংস্কৃতিক কার্যক্রমও আপনাদের নিশ্চয়ই জাতীয় সঙ্গীত থেকে সব কিছুই হচ্ছে, হ্যাঁ, তো এক্ষেত্রে আপনাদের যেটা বন্দে মাতরম নতুন একটা সূচনা হচ্ছে, হ্যাঁ, একটা তো জাতীয় গান, তো সেটা কি কোনো কিছু এখনো পর্যন্ত অ্যাডাপ্ট হয়েছে কিছু? না, আমাদের এখনো চালু হয়নি। আমরা যেমন কি মানে প্রথমে আমাদের একটা জাতীয় সঙ্গীত হয়, মানে জাতীয় সঙ্গীতটা হয়, তার আগে একটা মানে প্রার্থনা সঙ্গীত একটা আছে, সেই প্রার্থনা সঙ্গীত করা হয়, তারপরে জাতীয় সঙ্গীত হয়। এই দুটো আমরা কন্টিনিউ করছি এখন। এখন কেন্দ্রীয় সরকার তরফ থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এটা একটা জাতীয় সঙ্গীতের সঙ্গে, হ্যাঁ, আমাদের জনগণমনার সঙ্গে এটা একটা নতুন একটা সংযোজন। তো যাই হোক, এবারে এখনো পর্যন্ত করে সেভাবে কোনো অর্ডার সেভাবে আসেনি, ওই জন্য এখনো চালু করা হয়নি। শিক্ষা দপ্তর থেকে আসছে না। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে এই যে হাই মাদ্রাসা আপনাদের ছাত্রছাত্রীর, আপনি পদার্থবিদ্যার শিক্ষক, তো বিজ্ঞান মানেই একটা ভীতি, হ্যাঁ, সংখ্যালঘুদের মধ্যে বা যারা একটু পিছিয়ে পড়া তাদের মধ্যে, তো এই ভীতিটা কি কোনো রকম আপনাদের কাজ করছে এক্ষেত্রে? দেখুন, পড়াশোনার বিষয়ে যারা মাদ্রাসায় অ্যাকচুয়ালি পড়তে আসে, তারা তো ধরুন আমাদের বর্ধমান যেহেতু এটা একটা শহর বেশ, তাই না, তো যেগুলো খুব ভালো স্টুডেন্ট তাদের ধরুন তাদেরকে অন্য স্কুলে ভর্তি করা হয়, এবং যেগুলো যারা মানে পড়াশোনা খুব কম আছে তাদেরকে মেনলি মাদ্রাসায়, বিশেষ করে আমাদের এখানে যেমন মুসলিম মেয়েরা বেশি পড়ে, ট্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ, মুসলিম মেয়েরা কিন্তু পড়াশোনা ভালো করে, এবং মুসলিম ছেলেও কিছু পড়াশোনায় ভালো আছে, তারাও মাদ্রাসায় আসে। পরীক্ষার্থী ওরা বেশি। হ্যাঁ, কিন্তু একটা জিনিস কি হয়, মানে আমাদের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে একটা জিনিস কি, মানে ধরুন পড়াশোনায় ভালো, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে তাদের ওই মানে বাইরের কাজের প্রতি একটা ইন্টারেস্ট, বাইরে চলে যায়। হঠাৎ করে দেখা গেল যে সে পড়াশোনা ছেড়ে দিল এবং বাইরে চলে গেল। আমরা চেষ্টা করি তাদেরকে নিয়ে আসা, আর্থিক দিক থেকে দুর্বল হওয়ার জন্যই তারা তাদের বাড়ির লোক এই সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরাও ছেলেমেয়েদের বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ, এবং তারা কিছু কিছু ছেলেমেয়ে কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। আমরা মানে সায়েন্সের দিকেও তাদের মোটিভেট করার চেষ্টা করেছি। বাণীপীঠ ধরুন, হরিজন ধরুন, হ্যাঁ, বা রানী স্কুল, এই স্কুলগুলোতে সায়েন্সের সংখ্যা, স্টুডেন্টের সংখ্যা খুব কম। হ্যাঁ, ওরা রীতিমতো ভাবিত যে কি করে আমরা সায়েন্স চালাবো। এরকম আপনাদের মাদ্রাসার ক্ষেত্রে কোনো কি? না, আমাদের মাদ্রাসার ক্ষেত্রে বিশেষ করে ধরুন 11-12 যে সমস্ত সায়েন্সের ছেলেমেয়েরা পড়ে, হ্যাঁ, সেগুলো হচ্ছে মানে মানে ওই আলামিন মিশন আমাদের সাথে যুক্ত আছে আর কি। আলামিন মিশন থেকে মোটামুটি ধরুন প্রতি বছর 50টা ছেলে 50টা মেয়ে এরকমভাবে তারা আমাদেরকে দিয়ে যায়। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা কিন্তু কালেক্ট করে, এবং তারা এখানে হোস্টেল থেকে পড়াশোনা করে। তারা আমাদের স্কুলের হয়ে পরীক্ষা দেয়, এবং তাদের প্র্যাকটিক্যালটা কিন্তু আমরা নিই। প্র্যাকটিক্যালের নাম্বারগুলো আমরা দিই, যেমন ধরুন 30% যে নাম্বারটা, সেটা কিন্তু তাদেরকে প্র্যাকটিক্যাল করিয়ে তারপরে দেওয়া হয়। প্র্যাকটিক্যালটা ওরা নিজেরাও করে, প্র্যাকটিস করে, আমরাও প্র্যাকটিস করাই ওদেরকে। হ্যাঁ, পরীক্ষাটা নিই। এগিয়ে চলেছে হাই মাদ্রাসা, বর্ধমানের বুকে একটা গর্ব। হ্যাঁ, আমাদের সঙ্গে আছে মুর্শিদাবাদ হাই মাদ্রাসার ইংরেজি ভাষা সাহিত্যের শিক্ষক আসিফ ইকবাল মহাশয়। তো তার মাদ্রাসা কীরকম পঠন পাঠন চলছে সে ব্যাপারে একটুখানি বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, মাদ্রাসার যেমন আমাদের মাধ্যমিক পর্যন্ত আছে, মাদ্রাসা বোর্ডের আন্ডারে আছে,
আর উচ্চ মাধ্যমিকটা হচ্ছে হায়ার সেকেন্ডারি কাউন্সিল। তো যেহেতু আমাদের তো একদম ইন্টেরিয়র গ্রামীণ ভেতরে আছে, সেই জন্য আমাদের সায়েন্স চালু করতে পারিনি। 2012 সাল থেকে আমরা এইচএস চলছে এবং আর্টসটাই চলছে মূলত। তো আর্টসে প্রত্যেক বছর দিচ্ছে, সাফল্যের সঙ্গেই পরীক্ষা দিচ্ছে। আর যেটা সব মাদ্রাসাই ফেস করে, আমরাও সেরকমই ফেস করছি। কারণ পাশাপাশি স্কুল থাকলে একটা ট্রেন্ড লক্ষ্য করা যায় যে যেটা সচরাচর যে পদ্ধতিতে সবাই পড়াশোনার দিক দিয়ে এগিয়ে যায়, স্কুলটাকেই প্রেফার করে। এখন তো আবার যারা আরেকটু আর্থিকভাবে মানে আর্থিক সচ্ছলতার সাথে এডুকেশনের মাধ্যমের একটা মানে সমানুপাতিক সম্পর্ক আছে। আর্থিক সচ্ছলতা যখনই বাড়বে সে ইংলিশ মিডিয়ামের দিকে ঘুরছে, এবার ইংলিশ মিডিয়াম থেকে মফস্বল থেকে টাউন থেকে কসমোপলিটন, এইভাবে এগিয়ে যাচ্ছে, ট্রেন্ড যাচ্ছে। আমাদের যেটা মূলত চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা একদম প্রান্তিক জায়গায় ছেলে মেয়েদেরকে এইভাবেই গড়ে উঠেছিল প্রতিষ্ঠানগুলো, মানে প্রান্তিক জায়গায়, হ্যাঁ এই লক্ষ্যেই গড়ে উঠেছিল যে পিছিয়ে পড়া শ্রেণীকে তারা যেতে পারে না, আলোকে নিয়ে আসা। এবং বোর্ড গঠন হওয়ার পর যেহেতু একটা সিএমএসের ছেলে কাউন্সিলে আন্ডারে যে সিলেবাস যেভাবে পড়ছে, আমার ওই মুসলিমাবাদ হাই মাদ্রাসাতে একবারে প্রান্তিক জায়গা ছিল, সেই সিলেবাস সেই পড়ছে। তা এই যে আমি যখন পড়াতে যাচ্ছি, জিমি ভ্যালেন্টাইন আমিও পড়াচ্ছি ক্লাসের মধ্যে, সিএমএস স্কুলের যে ইংরেজি টিচার সেও তার ছেলে মেয়েদেরকে জিমি ভ্যালেন্টাইন ও হেনরির পড়াচ্ছে ছোটো গল্প। তা এই যে মানদণ্ডটা এক জায়গায় আসছে, এবং পড়াশোনার সাথে যেটা আপনি জানেন হয়তো যে আর্থিক একটা দায়ভার আছে। আমাদের যেটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, যেটা একটু জিয়াউর সাহেব একটু আগেই বলছিল, যে আমাদের হচ্ছে দুটো মানে পিছিয়ে পড়া শ্রেণীর দুটো একটা প্রবলেম আছে। একটা হচ্ছে বলা হয় স্ট্যাগনেশন, আর একটা হচ্ছে ড্রপ আউট এবং স্ট্যাগনেশন। এইটা স্ট্যাগনেশন নিয়ে আমরা রীতিমতো বিএডে পড়াশোনা করেছি, এটা নিয়ে পেডাগজিতে অনেক আলোচনা আছে। এবং এই স্ট্যাগনেশনটাকে আটকানোর জন্য জানেন 8 পর্যন্ত পাস ফেল উঠিয়ে দেওয়া হয়েছে, যাতে করে তার পড়াটা যেন ছেদ না ঘটে, হ্যাঁ স্মুথলি হয়। তো সেটা উঠিয়েও খুব একটা লাভবান হয়েছে, মানে সেটা নিয়ে বিতর্ক চলতে পারে। বাট ড্রপ আউটটা খুবই পীড়াদায়ক আমাদের। কারণ যখনই একটা পিছিয়ে পড়া শ্রেণীর ছেলেরা 2-3টা ভাই যখনই ছোটোটা স্কুলের মধ্যে এন্টার করছে, বড় যে ছিল সে 9-10 পড়ছে, তার মধ্যে একটা পারিবারিক চাপ বলুন বা তার মধ্যে একটা আর্থিক চাপ যাই বলুন, সে বাইরের রাজ্যে বা যেখানে এই রাজ্যেরই যেখানে পাচ্ছে কাজে চলে যাচ্ছে। মানে আর্থিক একটা সঙ্গতির জন্য তারা এটা পথ বেছে নিচ্ছে। এবং এই ড্রপ আউটটা অনেক সময় খুব পীড়া দেয়। মানে হয়তো আমরা চাই যে মাধ্যমিকটা অন্তত কমপ্লিট করুক, বা আজকে দেখুন সরকারের যে সমস্ত স্কিম আছে, মানে এমন আমরা চোখের সামনে দেখেছি 10 পর্যন্ত পড়লো, দেওয়ার পরীক্ষাটা দিল না, বা 9টা পাস করে 10-এ আর ভর্তি হলো না। আজকে তারা যদি পরীক্ষাটি দিতে পারতো, তাহলে আজকে এই সরকারি যে সুবিধা, এই যে ধরুন যুবসাথী মাধ্যমিক পাস করলো, মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে একটা সরকারি আর্থিক সাহিত্যে 1,500 টাকা একটা ভাতা পাবে। এই ভাতাটা মানে এটা ধরুন ভাতা বললে আমরা সবাই একটা যে উন্নাসিকতার পর্যায়ে নিয়ে যায়, সেটা কিন্তু ভাবা না। ভাতাটা দেখুন ডিয়ার ন্যাশনাল ডিএ যেটাকে বলে, সেটাও কিন্তু ভাতা, মহার্ঘ ভাতা। হ্যাঁ মহার্ঘ ভাতা, তো মহান লোকরা পাই বলে হয়তো মহার্ঘ ভাতা বলে, তা সেটা মানে জোকস অ্যাপার্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাতা হচ্ছে কি, যে কোনো জায়গার পিছিয়ে পড়ার জিনিসটাকে তুলে দেওয়া আর কি, যাতে একটু তুলে দেওয়া। মহার্ঘ ভাতা কেন দেওয়া হয়? যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, যারা চাকরি করছে তাদেরকে একটু সাহায্যের জন্য, হ্যাঁ একটু সাহায্য রেখে ভাতাটা দেওয়া হয়। তা এটাও হচ্ছে ভাতা, যে যারা চাকরির ক্ষেত্রে 40 বছর পর্যন্ত এখনও স্ট্রাগল করছে, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা দিচ্ছে বা নিজেদেরকে পরীক্ষার জন্য করেছে, এইটা আমার মতে বলে একদম যুক্তিযুক্ত এবং খুবই অর্থবহ। আমাদের হ্যাঁ একসময় কিছুই পেত না, এটা পাচ্ছে। হ্যাঁ এবং কারা পাচ্ছে? যারা পিছিয়ে পড়া শ্রেণী বা এবার বলবেন যে সবাই কেন দিচ্ছে, এবং সবাই না দিলে আমাদের যা পরিস্থিতি এখন বুঝতেই পারছেন, যে কিছু লোক হয়তো দেখা যাবে যার দরকার নেই সেই পেয়ে যাচ্ছে, আর যে দরকার আছে সে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ লেখাপড়া করছে তাদের একটা উৎসাহ দেবে, ধরনের কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে বা উচ্চ শিক্ষা নিচ্ছে, তারা একটা পাচ্ছে। হ্যাঁ বেকার, শিক্ষিত বেকার, একটা বিরাট একটা উপকার। ইনক্লুসিভ আরেকটা হচ্ছে যারা একদম হয়তো মাধ্যমিক এইচএস উপর পড়েনি, হ্যাঁ তারা ছেড়ে দিচ্ছে, তারা একটু উৎসাহিত হবে, আমাদের দিন কাটাচ্ছে, তাদের মধ্যে তাও একটা কিছু হাতে মাসের পর একটা হাত খরচ আসবে। ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলো দরকার আছে, এবং এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সাধুবাদ জানাই, যে খুব একটা
টাইমলি, যদিও এটার আর্থিক দায়ভার হয়তো সরকারের উপর পড়বে, যার আছে, কিন্তু অর্থনীতিবিদরা ভালো বলতে পারবে। কিন্তু আমার যেটা মনে হয়, সরকারে মানুষের হাতে টাকা গেলে ঘুরে সরকারের কাছেই আসে। কারণ কি, যত টাকা ঘুরবে, যেমন ছোটো লেভেলের যে বলা হয় টাকা বাজারে ঘুরলে সেটা কিন্তু সরকারের ক্ষেত্রেই লাভবান হয়, এবং টাকা তো কেউ রেখে দেয় না, খরচাই করে, আর যত খরচা করবে সেটা সরকারের পক্ষে ভালো, মানে অর্থনৈতিক একটা সচলতা বজায় সার্কুলেট করবে। হ্যাঁ, তবে সুবিধা, এটা বাজারের পক্ষে ভালো, অর্থনীতির পক্ষে ভালো, রাজ্যের পক্ষে, সমাজ রাজ্যে সবার পক্ষেই ভালো। তো যাই হোক, আপনাদের মাদ্রাসায় পঠন পাঠনে নিশ্চয়ই ভালো হয়, কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনাদের যে কালচারাল অ্যান্ড স্পোর্টস পারফরমেন্স, আমাদের খেলার মাঠ খুব ভালো আছে। হ্যাঁ, এবং খেলাধুলা রীতিমতো হয়। এবং আপনার সাথে আজকে এই বসার আগে আজকেই আমাদের ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা হলো, ইন্টারনাল যে পরীক্ষাটা হয়, আমাদের যে হাই মাদ্রাসা পরীক্ষা বললাম 16 তারিখ অফিসিয়ালি শেষ হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা অপশনাল ইলেকটিভ হিসেবে, এখন তো খেলাধুলাটা মেন সাবজেক্ট আর নেই, অপশনাল হয়ে গেছে। তো অনেক মাদ্রাসা বা অনেক স্কুল করে কি অপশনাল হিসেবে খেলাধুলা রাখে না, দায়মুক্ত হওয়ার জন্যই রাখে না নাকি কি জানি, তারা বলতে পারবে ভালো। কিন্তু আমরা যেটা রাখি এখনো, কারণ ছেলেরা অপশনাল ইলেকটিভ হলেও করুক, এটা জানুক। এবং আজকে সেটা এক্সটার্নাল পরীক্ষা ছিল, হলো স্কুলে। আর আপনাদের এই যে হাই মাদ্রাসা, আপনাদের মুর্শিদাবাদ হাই মাদ্রাসা, এখানে কীরকম ইনটেক কতটা? ইনটেক আমাদের প্রায় 450-র ওপর ছেলে স্টুডেন্ট আছে, এবং গ্রামে টিচিং নন টিচিং নিয়ে মোট আমাদের হচ্ছে প্যারা টিচার নিয়ে টোটাল 18-19 জনের মতো আছে। 19 জন। আচ্ছা, এখানে কিছু ব্যতিক্রমী কিছু শিক্ষা হয়, যেমন এখানে বললেন জিয়াউর সাহেব বললেন, জিয়াউর আমাদের, আমাদের বললাম যে 12 সালে আমাদের একদম তো গ্রামীণ ছিল। আমরা যখন জয়েন করি প্রথম, তা সেই সময় থেকে ওটা 8 ক্লাস থেকে 10 ক্লাস হয়েছিল। 10-এর পর 2012 সালে আমাদের প্রচেষ্টায় এটা 12 ক্লাস হলো। তারপরে আমরা চালু করেছি ভোকেশনাল। তো ভোকেশনালটা যেটা বর্ধমানের আছে 11-12 স্ট্যান্ডার্ডে আছে, আমাদের সেটা ওই 9-10 স্ট্যান্ডার্ড যেটা বলে সেই স্ট্যান্ডার্ডে আছে। এবং সেখানে জরি ওয়ার্কস এবং হেলথ ওয়ার্ক, এই দুটো আছে। এই যে রিসেন্ট পরীক্ষা শেষ হলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তো কীরকম মাধ্যমিক পরীক্ষার্থীরা কীভাবে পরীক্ষা দিয়েছে, এবং উচ্চ মাধ্যমিক ইংরেজি ভাষা আপনি? হ্যাঁ, ইংরেজি ভাষার পরীক্ষা হয়ে গেছে। তো পরীক্ষা ভালোই দিয়েছে, এবং যে বললাম আমাদের গ্রামের মাধ্যমিকটা একটু বেশি থাকে, উচ্চ মাধ্যমিকটা একটু কম থাকে। মাধ্যমিকের আমাদের সিট পড়ে মেমারি হাই মাদ্রাসাতে সিট পড়ে, তো ভালোভাবেই কমপ্লিট হয়েছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিছু ঘটেনি। লিখতে পেরেছে? হ্যাঁ, খুবই ভালো হয়েছে। আমাদের পাস 90%-এর ওপর পাস থাকে প্রতি বছর। তো এখানে মাদ্রাসার ক্ষেত্রে যেমন একটা বিজ্ঞান ভীতি হিসাবে ইংরেজি ভীতি কিছুটা কাজ করে। হ্যাঁ, ইংরেজি ভীতি ওভারকাম করেন আপনারা? কী করে ওভারকাম করি বলতে, দেখুন বেশিরভাগ ভীতিটা কাজ করে যেগুলো ফার্স্ট জেনারেশন লার্নার থাকে। ফার্স্ট জেনারেশন লার্নার একমাত্র আমরা পাই, শহরের এলাকায় বা মফস্বল এলাকায় অত বেশি থাকে না। হ্যাঁ, পিছিয়ে পড়া শ্রেণীতে ফার্স্ট জেনারেশন লার্নারটা থাকে। ফার্স্ট জেনারেশন লার্নার হলো যাদের বাবা মা পড়াশোনা করেনি, তাদের ছেলেরা এবং বাড়িতে সেই এটা থাকে না, মানে তারা যদি আবার মাঝে মাঝে স্কুল কামাই করে, তখন তাদের যে রেস্টটা থাকে, পড়ার যে রেস্টটা, ক্লাসরুমের রেস্টটা, সেটা থাকে না। এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ আমাদের সব কিছু দেখে আমাদের তো একটা ছেলের যদি পিছিয়ে পড়ে, তাকে তো আমরা এক্সট্রা টাইম দিতে খুব বেশি পারি না। এবং হাই স্কুলে যেটা অনেক ছেলে থাকে, প্রায় ধরুন একটা ক্লাস আমাদের 60-70টার মতো ছেলে, তো যতটা পারা যায় তাদেরকে স্পেশাল কিছু বলতে রেমিডিয়াল ক্লাস আছে। হ্যাঁ, ওটার জন্য রেমিডিয়াল ক্লাস আছে। এবং হ্যাঁ, মুশকিল হচ্ছে যে ওই রেমিডিয়াল ক্লাস যেগুলো করি, ওই প্রেজেন্সটা একটু মুশকিল হচ্ছে। যখনই এই মরশুমি চাষ বা এরগুলো আসে, তখনই ছেলেপুলেদের একটা অ্যাবসেন্টের হারটা একটু বেড়ে যায়, যেহেতু গ্রামীণ এলাকা। এবং এদের কি কৃষিকার্যের সাথে বেশিরভাগই যুক্ত, ফ্যামিলি যুক্ত। এবং আমাদের এই প্রেজেন্সের হারটার জন্যই মানে কিছুটা ফার্স্ট জেনারেশন লার্নার যারা, তারা একটু চ্যালেঞ্জের মুখে পড়ে প্রত্যেক বছরে। ওইটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। এই কোভিড সিচুয়েশনে কিছু প্রভাব পড়েছিল? হ্যাঁ, কোভিড সিচুয়েশনে পড়েছিল, এবং আমার অল্টারনেটিভ ড্রপ আউট হয়েছিল অনেকেই, মানে যে ফিরিয়ে আনা অনেকটাই গেছে। এবং আমরা অল্টারনেটিভ চালু করেছিলাম শিক্ষা, যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যে অনলাইন টিচিংটা, সেটা করেছিলাম, আমরা খুলেছিলাম প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সেকশন। অ্যাপ্রোপ্রিয়েট বলতে সেটা নেই, কিন্তু যতগুলো পেরেছিলাম মানে তাদের মধ্যেও একটা সাকসেসফুল
লক্ষ্য করা গেছে না। এখন তো সবারই মোটামুটি স্মার্টফোন সবারই হয়ে গেছে, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কোনো ইম্পর্টেন্ট নোটিশ কোনো গ্রামের দিকে হলো গ্রুপে দিয়ে দিয়ে, এবং একজন না থাকলেও আর একজন পেয়ে যায় পাস আউট। এটা একটা আমরা মডার্ন টেকনোলজিটাকে ব্যবহার করতে পেরেছি আমরা মাদ্রাসার মধ্যে। টেকনোলজি শুড রিচ বিয়ন্ড সোশ্যাল এবং ইকোনমিক ব্যারিয়ার, এইটা যে মোটো, এটা যে আমাদের সরকারের মোটো, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই সফল হয়েছে আর কি। আচ্ছা, জিয়াউর সাহেবের কাছে বলুন, আপনাদের এই যে নতুন পরীক্ষা হলে আমাদের ইয়েতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এই ব্যাপারে প্রশ্নপত্র নিয়ে কিরকম কিছু অভিযোগ ছিল বা কিরমভাবে সাবলীলভাবে লিখেছে কিনা? না না, প্রশ্নপত্র বেশ যথেষ্ট ভালোই ছিল, এবং ছেলেমেয়েরা খুব মানে সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে, এখানে কোনো অসুবিধা কিছু হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এক্ষেত্রে ভীতিটা কেটে গেছে অনেকটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফিজিক্সের একটা ভীতি থাকে, 11-12 বিশেষ করে মেয়েদের, আবার হ্যাঁ মেয়েরা তাদের একটা যে ফিজিক্স পড়বো, অনেকেই নিতে চায় না সাবজেক্টটা, ম্যাথ ফিজিক্স এগুলো একটু অ্যাভয়েড করতে চায়। তো সেক্ষেত্রে এইচএসে কীরকম আপনাদের অবস্থা বলতে গেলে আমাদের ধরুন সব তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা ছেলে মেয়ে, তার যার ফলে সব মানে যথেষ্ট ভালো ছেলে মেয়ে, এবং হ্যাঁ হ্যাঁ, এবং ফিজিক্সটা কম্বিনেশন থাকে, এবং তারা যথেষ্ট পড়াশোনাও করে, হ্যাঁ যথেষ্ট মানে তাদের রেজাল্টও খুব ভালো হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ইদানিং একটা দেখা যাচ্ছে যেরকম একজন রাজনৈতিক দলের এক নেত্রী ইদানিং বলেছেন যেরকম মাদ্রাসা নাকি উনি গুলিয়ে ফেলছেন একটা, হ্যাঁ, তো মাদ্রাসা শিক্ষা নাকি সব মাদ্রাসাকে এক করেছেন, কিন্তু এখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তিনি বলছেন যে এখানে নাকি সন্ত্রাসবাদীদের শিক্ষা দেওয়া হয় বা সন্ত্রাসবাদের কিছু একটা বিষয় থাকে। হ্যাঁ, তো এখানে আইএএস আইপিএস এখান থেকে বেরোয় না, হ্যাঁ, আর ভালো কোনো সুশিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হন না শিক্ষাক্ষেত্রে, এরকম একটা বা যে কোনো ক্ষেত্রে ভালো, তো সেটা আপনার কি মনে হচ্ছে? দেখুন, উনার এটা এক ধরনের হতে পারে যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য উনি হয়তো বলেছেন, হ্যাঁ, কিংবা উনার মাদ্রাসা সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ মাদ্রাসার ধরুন আমাদের প্রায় 614টা মাদ্রাসা আছে গোটা পশ্চিমবঙ্গে, 5 লক্ষের অ্যাবাভ ছেলে মেয়ে সেখানে রয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে 14% 14% অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে, 43% সেখানে শিক্ষক রয়েছে, মানে অমুসলিম শিক্ষক রয়েছে। তাই এখানে ধরুন আমাদের যে শিক্ষা দেওয়া হয় সেটা যেমন মধ্যশিক্ষা পর্ষদে যেমন শিক্ষা দেওয়া হয়, ঠিক সে একইভাবে আমাদের এখানেও মাদ্রাসায় কিন্তু সেভাবে ছেলেদের মেয়েদের শিক্ষা দেওয়া হয়। এখান থেকেও কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার নিজের যেমন খালাতো ভাই দুজন আছে, তারা মাদ্রাসা থেকেই পড়েছে, দিঘিরপাড় হাই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, এবং তারা একজন পান্ডুয়া হাই মাদ্রাসার টিচার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, এবারে ট্রপিক্যাল মেডিসিনের ডাক্তার, এমডি কমপ্লিট করেছে। আমার নিজের কথাই বলছি আর কি, পরিচিতির মধ্যেই তারা কিন্তু মাদ্রাসা থেকেই পড়াশোনা করে। হ্যাঁ, ঘর থেকে শুরু করেছে। হ্যাঁ, কাজেই যিনি বলেছেন তিনি হয়তো মানে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে হয়তো বলেছেন, যেখানে তার প্রফিট হয়েছে, পলিটিক্যাল প্রফিট, কিন্তু আমাদের এখানে আমি যেটা বলি সেটা হচ্ছে যে বিভাজনের রাজনীতি মানে আমাদের বাঙালিরা বিশেষ করে গ্রহণ করে না। কারণ আমরা ধরুন আমরা দুর্গাপুরে থাকি, আমরা যে এলাকায় থাকি সেখানে আমরা নন মুসলিম বেল্টের মধ্যেই থাকি, কিন্তু আমাদের মধ্যে প্রচুর হৃদ্যতা রয়েছে, দারুণ হৃদ্যতা রয়েছে, কিন্তু সেখানে কি, সেখানে ধরুন কেউ এসে বিভাজন করবে, সেটা বাইরে থেকে করা সম্ভব নয়। আর আমাদের ধরুন আমাদের মাদ্রাসার মধ্যেও একই ব্যাপার, যে সমস্ত নন মুসলিম বা মুসলিম ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা প্রত্যেকেই কিন্তু মানে পড়াশোনা ভালো করে। কাজেই সেখানে ধরুন সেখানে তারা যে তৈরি হচ্ছে, ধরুন আমাদের এই যে নন মুসলিম টিচাররা রয়েছে, বা আমরাও যারা টিচার ছেলেমেয়েদের মানে শিক্ষা দিই, বিশেষ করে আমরা যারা টিচার, তারা কিন্তু সবসময় ছেলেমেয়েদের তারা কী করে ভালো হবে সেই দিকটা কিন্তু আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি, এবং তাদেরকেও মোটিভেট করি যাতে পড়াশোনা করে পরবর্তীকালে তাদের কি মানে সামনে যে কি চাকরির কী সুযোগ রয়েছে সেই সমস্ত জিনিসগুলো আমরা তাদেরকে অবহিত করি। কাজেই উনার মন্তব্যটা সঠিক নয়, মানে উনি হয়তো কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে বা নিজের, পশ্চিমবঙ্গের মানুষ এর আগেও প্রমাণ হয়েছে যে মানুষ কিন্তু এখানে মেনে নেয় না। কোনো রাজত্বে ফ্রম দ্য ভেরি বিগিনিং এখানে পশ্চিমবঙ্গে ওই ধরনের কোনো রকম আবহ তৈরি হয় না, এবং যেখানে ইন্দিরা গান্ধীর সময়ও দেখেছি মারা যাওয়ার সময়,
কোনো রকম এখানে কিন্তু বিশৃঙ্খলা হয়নি। এবার অন্য রাজ্যে হয়তো হতে হ্যাঁ, পারে। এবার ওনার মন্তব্যের আমরা তীব্র, পশ্চিমবঙ্গে- আমরা শিক্ষকদের তরফ থেকে ওনার মন্তব্যের তীব্র ধিক্কার জানাচ্ছি, একদম। কারণ এগুলো সঠিক নয়, এগুলো মানে একটা বিভাজন করার চেষ্টা, কিন্তু এইগুলো আমাদের বাঙালিরা কোনোদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। আমি একটা কলেজের শিক্ষকতার সঙ্গে যুক্ত, তো সেখানে আমি দেখেছি এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত, আমি কোনো কর্মক্ষেত্রেই আমরা কিন্তু এটা কোনোদিন হিন্দু কি না না, আমরা এগুলো দেখি না, কারণ আমরা শিক্ষকরা যখন শিক্ষা দান করি তখন আমরা দেখি না যে হিন্দু না মুসলিম কোনো ছাত্রকে, আমরা সবাইকে মানে পুত্রবৎসল স্নেহ করি এবং তাদেরকে যথেষ্ট তাদেরকে শিক্ষিত করার চেষ্টা করি। কাজে এই জিনিসগুলো কখনোই ঠিক নয়। বা আমরা আমাদের ধরুন, আমাদের মাদ্রাসায় ধরুন আমরা মুসলিম নন মুসলিম সবাই কিন্তু একত্রে মিলেমিশে একত্রে টিফিন খাই, একত্রে ওঠা বসা করি, একত্রে আমাদের মধ্যে কোনো এসব বিভেদ কাজই করে না। এইগুলো শুধুমাত্র মনেই করি না, না না, সাংবাদিকতার ক্ষেত্রে এই ব্যাপারটা আসেই না। আমরা একসাথে পিকনিক করতে যাই, হ্যাঁ, ধর্মীয় যখন ছুটি পরিচয়টা পাই। অত ছিল না। হ্যাঁ, আসেই না, মানুষ পরিচয় একদম তাই। আমরা শিক্ষক পরিচয় থাকে, সাংবাদিক পরিচয় থাকে, সর্বোপরি হচ্ছে মানুষ, এটা হচ্ছে ব্যাপার। এই ব্যাপারে আপনার কি মনে হয়? হ্যাঁ, যিনি বলেছেন, দেখুন বাজেট সেশনে এটা প্রতি বছরই লক্ষ্য করা যাচ্ছে যে যখনই মাদ্রাসা বাজেটটা পাস হয়, যে সংখ্যালঘু উনি মানে সাধারণ মানুষকেও আমি এটা আপনার চ্যানেলের মাধ্যমে বার্তা দিতে চাই যে বাজেটটা আমাদের পাস হয় এবছর প্রায় মোর দেন 5,500 কোটি টাকার মতো বাজেট পেশ হয়েছে। সেটাই কিন্তু মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু বিষয়ক বাজেটটা থাকে, মানে এমএ মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশনে যে বাজেটটা পাস হয় সেখানে কিন্তু তার বৃহৎ অংশ চলে যায় টিচারদের স্যালারি। টিচারের যে স্যালারিটা, তাহলে স্যালারিটা কারা পায়? যেখানে যারা চাকরি করে। কতজন চাকরি করে? 614টা মাদ্রাসার মধ্যে প্রায় 14,000-এর কাছাকাছি টিচার আছে। সেই 14,000-এর কাছাকাছির মধ্যে 43% হচ্ছে অমুসলিম। তাহলে কে পাচ্ছে মাইনেগুলো? অমুসলিমরাই পাচ্ছে। তাহলে আমাদের যে সিস্টেমটা আছে সংবিধান অনুযায়ী, যে মাদ্রাসাতে চাকরি করতে গেলে যেমন ধর্মীয় পরিচয় দেখা হয় না, মাদ্রাসায় বাজেট যখন অ্যালোকেশন হবে তার যে টাকাটা খরচ হবে সেইখানেও ধর্মীয় পরিচয় পান। তাহলে এই যে অপপ্রচার, একটা প্রোপাগান্ডা ছড়ানো হয় যে মাদ্রাসার খাতে যে টাকাটা যায় সবটাই মুসলমানরা ভোগ করে, সেটা কিন্তু একদম সর্বব্যাপী মিথ্যা। সংখ্যালঘু এটা আমরা নয়, শিখ, জৈন, পারসি, সেটাও আছে। আমি বলতে চাইছি যে 14,000 যে শিক্ষক আছে তার মধ্যে 6,500-এর উপর শিক্ষক হচ্ছে নন মুসলিম। তাহলে তারাও তো এই মাইনেটা পায়, এই মাইনরিটি খাতের যে টাকাটা আসে সেটাই পায়। তাহলে এই যে অপপ্রচারটা বন্ধ করার আবেদন করব, সুস্থ রাজনীতি হোক। যেটা আরেকটু বললাম যে ইউথ পার্লামেন্ট কেন জরুরি আছে, ইউথ পার্লামেন্টটা ছাত্র অবস্থায় থেকে যেমন ডিফেন্সের জন্য এনসিসি করলে আমাদের দেশের সম্পর্কে, আমাদের দেশের তো বোধ একটা রাষ্ট্রবাদী চিন্তাভাবনা গড়ে ওঠে, তেমনি পার্লামেন্টেরও ইউথ পার্লামেন্টটা শেখার দরকার আছে। কিন্তু পার্লামেন্টে যে আমরা কিভাবে পেশ করব, কিভাবে স্থানীয় যে ইস্যুগুলো বুঝা, যে ইস্যু এবং নন ইস্যু কোনগুলো, কোন ইস্যুগুলোকে স্থাপন করা, এইগুলো তো দরকার আছে। এবং এই দরকারের জন্য, কারণ ভারত তো গণতান্ত্রিক দেশ, এখানে একনায়কতন্ত্র নয়। হ্যাঁ, গণতান্ত্রিক দেশে কি হয়, পার্লামেন্ট থাকবে, সেখানে সরকার পক্ষ থাকবে, বিরোধী পক্ষ থাকবে। সরকার পক্ষ দেশ চালাবার জন্য প্রস্তাব পেশ করবে, বিরোধী পক্ষ তাদের ভুল ত্রুটি বের করবে। সেইখানে এমন জিনিস আলোচনা হচ্ছে যেগুলো নন ইস্যু, মানে যেগুলো আমাদের চোখে পুরোপুরিভাবে নন ইস্যু, মানে ওইগুলো নিয়ে কোনো আলোচনা করা উচিতই নয়। এইটা বলতে পারে যে আপনি যে গত বছর টাকাটা অ্যালট করেছিলেন সেটা কোথায় কোন খাতে ব্যয় করেছেন সেটা দেখান, শ্বেতপত্র প্রকাশ করুন। এটার জন্য বিরোধী পক্ষ দাবি করতেই পারে যে আপনারা টাকাটা এত অ্যালট করেছেন, কোন খাতে দিলেন আমরা জানার অধিকার আছে। হ্যাঁ, অ্যাজ এ অপোজিশন আমরা দাবি করছি, উই আর কমিটেড টু আওয়ার পিপল, আমরা আমাদের জনগণের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ, আমাদের তাদের কাছে টাকা, এটা দাবি করতে। সেইখানে না দাবি করে একটা অন্য দিকে, ধর্মীয় দিকে, প্রোপাগান্ডার দিকে, মানে সস্তার রাজনীতি যেটাকে বলা হয়, সেই দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এটা পুরোপুরিভাবে ধিক্কার জানাচ্ছি। এবং আমাদের যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য, এটার জন্য পুরো একটা নন ইস্যু জিনিসকে ইস্যু ভিত্তিক করে দেওয়া হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। এবং এখানে আমরা থ্যাঙ্কস টু আমরা যে মুসলিম
যে ভাইরা আছে আমাদের সাথে কলিগ আছে, তারা এটা দীপ্তকণ্ঠে মানে ধিক্কার জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। এবং তারা আপনি জানবেন হয়েছে বর্ধমান জেলায় 34টা মাদ্রাসা আছে, হাই মাদ্রাসা আছে, তার মধ্যে যে হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আছে অমুসলিম, এরকম আছে। চিনিসপুর হাই মাদ্রাসা সুরাল মুখার্জি আছে, মেমারি হাই মাদ্রাসা নীলকান্ত বাবু আছে মেমারির, আমাদের বন্ধুটিয়া হাই মাদ্রাসা আছে, আমাদের অনিতা তন্তুবাই, উনি সবাই প্রতিবাদ করেছে এটা। হ্যাঁ, এবং সুলতানিয়া মতো মাদ্রাসা, সেখানেও আমাদের অমুসলিম মহিলা প্রধান শিক্ষিকা আছে। এবং তারা জানে যে এটা সবই মানে মুসলিম যারাই মাদ্রাসায় চাকরি করে তাদেরই বাজেটের টাকা বা স্যালারির টাকা সব আসে এমএ ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ, এবং সেই টাকাটা যে পুরোপুরিভাবে সংখ্যালঘুরা পাচ্ছে, এই যে বিভ্রান্তিকর প্রচার, এবং এটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যেটাকে বলা হয় আর কি, মানে তার মধ্যে মাদ্রাসা সম্পর্কে অনেকেই এখনো অনেক মুসলিমও মানে জানে না, মানে মাদ্রাসা ভাবে যে মাদ্রাসা মানে আমার তো মনে হয় আরবি পড়ানো হয়, শুধু আরবি পড়ানো হয়, মানে এটা অনেকের ধারণা নেই কিন্তু এই বিষয়টা। আমার তো মনে হয় যে কিন্তু অনেক নন মুসলিম টিচার যারা আমাদের সঙ্গে মাদ্রাসায় চাকরি করছেন, তারা কিন্তু বিষয়টা পুরো সম্পূর্ণ ওয়াকিবহাল, সম্পূর্ণ তারা জানেন যে এখানে, হ্যাঁ, তারা জানেন যে এখানে যেমন মধ্য শিক্ষা পর্ষদে যেভাবে সিলেবাস, এখানেও ঠিক মাদ্রাসা শিক্ষা পর্ষদের সিলেবাস অনুসরণ করা। 11-12 কিন্তু পুরো এইচএস কাউন্সিলের আন্ডারে একই মানে হাই সেকেন্ডারি কাউন্সিল যেমন আমাদের একই কাউন্সিল, শুধুমাত্র মাধ্যমিক পর্যন্ত বোর্ডটা আলাদা, আমাদের যেমন মাদ্রাসা বোর্ড আর ওখানে তেমন মধ্যশিক্ষা পর্ষদ। যাই হোক, খুব ভালো লাগলো আজকে আলোচনা আমরা শুনলাম। আমাদের বর্তমান হাই মাদ্রাসার শিক্ষক সৈয়দ জিয়াউর রহমান এবং আমাদের আসিফ ইকবাল মুসলিমাবাদ হাই মাদ্রাসার শিক্ষক, তারা দুজনেই তাদের মাদ্রাসা শিক্ষার উত্তরণ, সমস্যা, অন্তরায়, হ্যাঁ, বর্তমান পরিস্থিতি, হ্যাঁ, সাফল্য সব কিছুই তারা বিবৃত করলেন। আমি এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে, সঞ্চালনে ছিলাম সৈয়দ মোশাররফ আজম। আমরা এই দুজনকে পেয়ে অত্যন্ত সমৃদ্ধ হচ্ছি, তাদের আমরা ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। আগামী দিনে আবারও আমরা তাদেরকে পাবো আশা করছি, এবং আরও সুন্দর নতুন নতুন বিষয় সম্পর্কে আলোচনা করব, এবং নিশ্চয়ই ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা সমৃদ্ধ হবেন, সাধারণ মানুষ সমৃদ্ধ হবেন। অনেক তথ্য, ভুল তথ্য প্রস্ফুটিত হবে, যেগুলো সুন্দর হবে, ফুলকে ফুল হিসেবে তিনি প্রস্ফুটিত করবেন তারা, হ্যাঁ, এবং অনেক সুন্দর সুন্দর নতুন নতুন তথ্য, সে আরও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কৃষি পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কীভাবে তারা সচেষ্ট হচ্ছেন, সেগুলো আমরা জানবো, এই আশা রাখি আমরা। হ্যাঁ, এবং আজকের মতো আজকেই আমরা এই অনুষ্ঠানটি আজকে শেষ করছি, আর পরে আবার নমস্কার।